যাক, শেষ ভালো যার সব ভালো তার। শেষ না রে। চকিত ভঙ্গিতে তাকায় মানসিপ। দুর্বল শরীর নিয়ে কাঁধ চেপে উঠে দাঁড়ায় আর্দ্র। ডান হাতটা মানসিপের দিকে বাড়িয়ে দিয়ে বললে, সবে তো শুরু, অনেক পথ এগুতে হবে। মানসিপ হাত ধরে উঠে দাঁড়ায়। আধো ভঙ্গিতে পায়ে ভর দিয়ে হেসে বলল, এই যাত্রায় তোর সাথেই আছে, ফিগার নট। বিশ্বের সর্ববৃহৎ ফ্যাশন কার্নিভাল প্যারিস ফ্যাশন উইকে সেলিব্রিটিদের জাঁকজমকপূর্ণ পোশাক আশাকের পাশাপাশি শোভা পাচ্ছে তাদের পরনে থাকা জুয়েলারি সমূহ। সৌন্দর্যে ভরপুর কারুকার্য সংবলিত এই জুয়েলারি ডিজাইন দাতা অন্য কেউ নয়, স্বয়ং ইনোভা। গলা ফাটিয়ে চিৎকার করে করে পেপারের হেডলাইন পড়ল রুথ। ঠিক সম্মুখে রাজকীয় আরামদায়ক গদিতে পায়ের ওপর পা তুলে বসে আছে নোভা। ডান পায়ের হাই হিল ঠেকানো টি টেবিলের ওপর, কোমর ছড়ানো দীঘল কালো কেশ ছড়িয়ে আছে পিঠ জুড়ে। সামনের দিকে ঝুঁকে থাকার ফলে কিছু চুল মুখের সামনে এসে পড়েছে। পরনে কালো শুটকোট, দৃষ্টি তার ফোনের দিকে স্থির। রুথের কথা কানে গিয়েছে বলে মনে হয় না। রুথ গাল ফোলায়, দ্রুত পায়ে এগিয়ে এসে ধপ করে বসে পড়ে নুভার পাশে সোফায়। ধীর গলায় বলে, কি হলো আপু? আমি বলেছি কিছু হয়েছে? তাহলে কিছু বললে না যে? কি বলবো? তোকে বাহবা দেব? আমি না নিজের প্রশংসায় পঞ্চমুখ হব? আমাকে বাহবা দিতে পারো, অনেক জোরে জোরে পেপার পড়েছি, কিন্তু তোমার নিজের প্রশংসা করা লাগবে না। পুরো বিশ্ব রয়েছে এই কাজের জন্য। রুথ দাঁত বের করে হাসলো। নুভা স্ক্রিন হতে নজর সরিয়ে যায়। অমনি রুথ থমকে যায় সেই অসম্ভব রহস্যে ঘেরা নীলাভ চক্ষুদয়ে। মেয়েটা ঢোক গিলে সামলায় নিজেকে। নুভা হেলান দিয়ে বসে বলে, গত 4 বছর থেকে এই একই খবর শুনে আসছি। এসব নতুন কিছু না আমার জন্য। ব্র্যান্ড নিউ নিউজ পেলে জানাতে আসিস। উঠে দাঁড়ায় নুভা। কালো হিল জোড়া ঠক ঠক ধ্বনি তুলে পা চালায়। রুথ চট করে শোধায়, কোথায় যাচ্ছ? একটু পর মিটিং। নুভা হাঁটা থামালো, ঘাড় ফিরিয়ে বলল, তুই সেটা সামলে নে আর প্যাকিং সেরে নিস। প্যাকিং কেন? তাহলে পড়ে থাক এখানে, আমার ব্যাগ প্যাক করে পাঠিয়ে দিস। সি ইউ অ্যাট দ্য এয়ারপোর্ট। ফের আগের ভঙ্গিতে হেঁটে কেবিন থেকে বেরিয়ে পড়ে নুভা। ওকে আসতে থেকে আশেপাশের সকল স্টাফ দ্রুত আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাস্যমুখের সমস্বরে চেঁচিয়ে বলে। বিপরীতে নুভা কিঞ্চিত হাসল শুধু। লোহার গেট পেরিয়ে টেরাকোটা রঙা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়ি থামে। ড্রাইভার সিট ছেড়ে বের হওয়ার পূর্বেই নুভা পেছনের সিট থেকে নেমে পড়ে। আঙুলের ইশারায় ড্রাইভারকে জানায় গাড়ি নিয়ে চলে যেতে। কাঠের তৈরি সদর দরজার ডান পাশের দেওয়ালে থাকা কলিং বেল চাপে নুভা। অমনি দরজা খুলে দেয় এক রমণী। নুভাকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত হয়ে বলে, টানা 4 বছরের রেকর্ড করে নিজেই নিজের রেকর্ড ভেঙে এখন ট্রেন্ডে আছো। জীবনে কি এটাই প্রাপ্তি ডক্টর বিদিশা? অবশ্যই না, আসল প্রাপ্তি তো সুখ দিয়ে বিবেচিত হয়। ওসব ছাড়ো, ভেতরে এসব সারপ্রাইজ আছে। বিদিশা টেনে সঙ্গে করে নিয়ে যায় নুভাকে। ড্রয়িং রুমে পা রাখতেই পট আটকে দাঁড়ায় ভদ্রলোক। বিদিশা মাথা নাড়িয়ে বলল, উহ বাবা, এখন না। জি না ডক্টর সাহেবা, এক্ষুনি। নুভার মুখে একটা আস্ত মিষ্টি পুরে দিয়ে ভদ্রলোক হাসি মুখে বললেন, অভিনন্দন মামনি, আল্লাহ তোমাকে উন্নতির দিকে অগ্রসর হওয়ার রহমত দিক, আমিন। বলে আরেকটা মিষ্টি তুলে নিজের মুখে নিতে নেয় ভদ্রলোক। মাঝপথে নুভা টপ করে ওনার হাতের মিষ্টি মুখে পুরে বলল, থ্যাংক ইউ সো মাচ বাহার সাহেব। আপনার কিন্তু সুগার আছে, মিষ্টি খেলে নির্ঘাত বাড়বে। বাহারের মুখ থমথমে ভাব লক্ষণ করে হেসে উঠলেন মিসেস সাহারা। তিনি এগিয়ে এসে নুভাকে জড়িয়ে ধরে চুমু খান কপালে। গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, তোমার এগিয়ে যাওয়ার পথে কারোর কুনজর না পড়ুক মামনি, শুভকামনা। নুভা আলতো হেসে ওষ্ঠ ছুঁয়ে দিল ওনার হাতের উল্টো পিঠে। বিদিশা বাবা মায়ের কাছ থেকে ছাড়িয়ে ওকে নিয়ে কিচেনে গেল। কিচেনের প্রবেশপথে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো নুভা। গলা খেকেড়ে দিয়ে বলল, কি করছেন আপনি? চকিত ভঙ্গিতে ঘুরে দাঁড়ায় বারিশ। পরনে অ্যাপ্রন জুড়ে মশলাদি লেগে আছে। বারিশ কোনো মতে পরিস্থিতি সামাল দিতে বলল, ভাবলাম আজ অফ ডে, রান্নাটা না হয় আমিই করি, প্রতিদিন তো মা করে। রায়ার বাবা তোমার জন্য কুক করেছে। ক্যাবিনেটের উপর রেসিপির বই হাতে বসা মেয়েটা হাসি মুখে চিৎকার করে বলল। নুভা একবার মেয়েটার দিকে যেয়ে বারিশের পানে তাকালো। ধরা পড়ে বারিশ চুপচাপ ফের নিজের কাজে মনোযোগ দিল। নুভা ওষ্ঠ বাঁকালো।
মেয়েটার কাছে গিয়ে ওকে কোলে তুলে বলল, রিলি আলো, বাবা আমার জন্য খুব করছে। আর তুমি কি করছিলে? আর আই এম হেল্পিং। ছাই। নুভা কটমট করে চাইলো বালিশের দিকে। আলো ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে আছে। নুভা রাগান্বিত স্বরে বলল, আপনার মধ্যে মিনিমাম কমন সেন্স নেই? মেয়েটা আমার আপনাকে সাহায্য করছে আর আপনি বলেন চাই? এসব কেমন বিহেভিয়ার? বারিশ একটা শক্তপোক্ত জবাব দেওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই কিচেনে প্রবেশ করলো এক রমণী। আলো তাকে দেখে ভ্যা করে ন্যাকা কান্নার অভিনয় ধরে বলল, না, আই হেট বাবা। রমণী নুভার কোল থেকে নিল আলোকে। বুকে জড়িয়ে ধরতে নুভা ওকে উদ্দেশ্য করে বলে, লিসেন শশী, তোমার বরের মুখটা সামলে কথা বলতে বলবে। আমি চাই না আমাদেরকে যেভাবে ধমকে ধমকে পড়িয়েছে ঠিক সেই রকমটা আলোর সাথে হোক। এক বাচ্চার বাপ হয়েও জ্ঞান খোলেনি প্রফেসরের। আর একটা ডাউনলোড হলে খুলবে বুঝি? ছাই খুলবে। নুভা বারিশকে ভেঙচি কেটে বেরিয়ে যায় কিচেন থেকে। মায়ের কোল থেকে নেমে আধো আধো পায়ে ওর পিছুনায় আলো। বারিশ থম ধরে দাঁড়িয়ে আছে। এই মেয়ের সাথে যে কেন পাঙ্কা নিতে চায় আল্লাহই মালুম। বইয়ের সামনে মা নিজে তেজপাতা বানিয়ে দিল। শশী এসে বারিশের হাতে হাতে কাজে লাগে। মৃদু হেসে বললে, মেয়েটাকে রাগান কেন আপনি? আমি রাগিনি, ও তো জানেন তো ওর সম্পর্কে সব, তবু এমন বিহেভ করাটা আমার মধ্যে মানানসই না। দীর্ঘশ্বাস ছাড়ল বারিশ। তরকারি নাড়তে নাড়তে মোলায়েম গলায় বলল, এটা অতীত আঁকড়ে এগিয়ে যাচ্ছে, পিছু ফিরবে কি না আল্লাহ ভালো জানে। আলো নিভিয়ে বারান্দার দোলনায় ঝুলছে নুভা। কোলে ঘুমিয়ে যায় আলো। নীলাভ চোখ দুটো শূন্যের স্থির চেয়ে আছে। ঠক ঠক শব্দ নড়েচড়ে বসলো নুভা। ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ায় বারিশ। এক নজর আধার কক্ষের দিকে তাকিয়ে নুভার উদ্দেশ্যে বলল, চলে যাচ্ছ? হ্যাঁ, আলোর বার্থডে উপলক্ষে এসেছি। আজ 7 দিন হলো। এদিকে থেকে যতই কাজ করি, আমার আসল কাজ তো প্যারিসে। আজ ভোর রাতের ফ্লাইটে উঠব রুথকে নিয়ে। বারিশ চেয়ার টেনে বসলো। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে কোমল গলায় বলল, কিছুর কমতি থাকলেও বলো, আমি না হয় পূর্ণ করে দেই। তবুও কি লন্ডনে থাকা যায় না? আমার জীবনটাই তো অপূর্ণ। আপনি কি বা করবেন এই নিয়ে? তাচ্ছিল্য করে হাসল নুভা। মাথা নিচু করে আলোর দিকে চেয়ে বলল, আলোকে আমি দেখতে আসবো, সো নো টেনশন। তাছাড়া আমি চাইলেই লন্ডন শিফট হতে পারবো না। আমার পুরো ক্যারিয়ার প্যারিসে। দিন শেষে আমার সেখানে ফিরতে হবে। কেন বাংলাদেশে যাওয়ার ইচ্ছে নেই? কিসের টানে যাব? যেখানে আমার জন্ম দুবাই, বেড়ে ওঠা বাংলাদেশে হলেও জীবিকা প্যারিসে। মানুষ হলে না হয় মায়ার টানে একবার হলেও অমুখ হতাম, কিন্তু আমি তো মানুষ না। আফটার অল আই এম এ সাইকো। শেষের বাক্যটি অদ্ভুত শোনালো বারিশের কাছে। আলতো ভঙ্গিতে আলোকে কোলে রাখলো নুভা। তারপর হাত উঁচিয়ে বলল, গত 8 বছরে কত জান গিয়েছে এই হাতে হিসেব নেই, আর কত যাবে তাও জানি না। এই পৃথিবীকে আমি আমার যে রূপ দেখিয়েছি, ওরা সেই রূপেই মেনে নিয়েছে। আজ আমার সুনাম গেয়ে যারা মুখে ফেনা তুলছে, কাল যদি সত্যতা জানতে পারে, ওরাই আমাকে ধিক্কার জানাবে। মুহূর্তেই ধূসর বর্ণ ধারণ করে নুভার জলজলে চোখ দুটো। চট করে 2 হাতে মাথা চেপে ধরে মেয়েটা রক্তিম ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, রিয়াদ, প্রিয়াকে নিজ হাতে শেষ না করা অবধি আমি দেশে ফিরব না। এটা আমার হায়াত ফুরিয়ে গেলেও না। তবে আপনার কাছে একটা অনুরোধ আছে, শেষবারের মতো। খানিকটা নরম হলো নুভা। বারিশ চুপচাপ বসে ওর কাণ্ড দেখছে। একাকিত্ব, ক্রোধ, ঘৃণার সমষ্টি হিংস্রতায় পরিণত হয়েছে। থেরাপি নেওয়ার পরও নুভার এই হিংস্রভাব কাটেনি। যখন তখন রেগে যাওয়া, গর্জন তোলা ওর নিত্যদিনের আচরণ। এই একটা কারণে জনসম্মুখে যায় না ও। সকলে শুধু নাম দিয়েই চেনে। ইনুভা বিশ্বের অন্যতম একজন জুয়েলারি ডিজাইনার। নুভা অনেকটা সময় শান্ত হয়ে বসে থেকে জোরে নিঃশ্বাস ছাড়ল। আলোকে বুকের সাথে জড়িয়ে ধরে মিহি কণ্ঠে বলল, এসব করতে গিয়ে যদি মারা যাই, তাহলে আমার লাশ যাতে আর তো না দেখে। আপনি কষ্ট করে দাফন কাজ শেষ করে ওকে জানিয়ে দিয়েন, নুভার নিঃশ্বাস এই তিক্ত পৃথিবীতে আর নেই। নুভা অধর যুগল ছুঁয়ে দিল আলোর গালে। উঠে দাঁড়িয়ে বারিশের করে দিল ওকে। আগে থেকে তৈরি ছিল নুভা, শুধু মাথায় কালো ক্যাপ পরে কাঁধে ব্যাগ নিল। মাঝারি সাইজে ট্রলি টেনে বেরিয়ে গেল কক্ষ থেকে। সদর দরজা পেরিয়ে গাড়িতে উঠে পড়ল নুভা। ড্রাইভার লাগেজ ডিকিতে রেখে গাড়ি স্টার্ট দিল।
ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে বারান্দা থেকে তাকিয়ে রইল। তিমিরময় রাতে মিলিয়ে গেল নুভার গাড়ি। শোনেননি? মৃদু পায়ে রেলিং ঘেসে দাঁড়ায় শশী। বাড়ির পকেট হাতিয়ে ফোন বের করে। হোয়াটসঅ্যাপে গিয়ে 8 বছর আগে পাঠানো সেই মেসেজটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, বলার সুযোগ পাইনি। গাড়ি নিজ গতিতে চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট কানে গুঁজে ফুল সাউন্ডে গান ছেড়ে নিজেও সাথে সাথে গাইছে নুভা। পাশে বসে তাকে বিশাল লেকচার শুনিয়ে যাচ্ছে রুথ। ভাবাবেগ নেই নুভার মাঝে। রুথ বিরক্ত হয়ে বলল, উফ, স্টপ ইট আপু। এভাবে আর কয়দিন চলবে? লুকোচুরি খেলার চেয়ে একবারে উড়িয়ে দিলেই পারো। শুনতে পাচ্ছ আমি কি বলছি? আই এম টকিং টু ইউ। কুড ইউ প্লিজ স্টপ সিঙ্গিং? Everybody see me looking fly, and I think I know the reason why. Cause I got you right here by my side. নুভা নিজের মতো গেয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে ওর এক কানের এয়ারপড টান দিয়ে খুলে রুথ ব্যঙ্গ করে গাইল, And I can't let you just walk away. If I ain't with you, I'm not okay. নুভা 2 হাত দিয়ে মুখ চেপে ধরে চোখ দুটো বড় বড় করে রুথের দিকে তাকিয়ে আছে। রুথ রাগ দেখিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইল। ঠোঁট কামড়ে ধরে নুভা বলল, আচ্ছা আর হবে না, বল কি বলবি। নড়ে চড়ে বসলো রুথ। জানে এখন দেশে ফেরার কথা বলার সঠিক সময় না, কিন্তু এখন না বললে পরে আর সুযোগ নেই। প্যারিস ফিরলে ফের নিজেকে কাজে ডুবিয়ে মারবে নুভা। সাহস সঞ্চয় করে তাকায় রুথ। নুভার প্রশ্নবিদ্ধ নয়ন দেখে চুপসে যায় ভয়ে। যদি ফিরে যাওয়ার অনুরোধ শুনে মাথা গরম হয়ে যায় নুভার। যদি রাগের মাথায় ওকে লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকালেও রুথ, না, এই রকম কিছুই হবে না। ফের বলার জন্য উদ্যত হতে নুভার ফোন বেজে উঠল। কল রিসিভ করে নুভা ইশারায় রুথকে বলল, আরও সময় নিয়ে নিজেকে প্রিপেয়ার কর, তারপর আসিস কথা বলতে। ফোন কানে চেপে গম্ভীর মুখে নুভা বলল, আসসালামু আলাইকুম, ইনুভা বলছি, আপনার পরিচয়? ফাইনালি। অপর প্রান্তে চেঁচিয়ে ওঠা কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে নেয় নুভা। রুথ পিটপিট করে তাকায়। নুভার মুখভঙ্গি বলে দিচ্ছে এটা চেনা কারো কল। অপর প্রান্ত হতে ফের এই কণ্ঠ ভেসে এলো, সরি, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। ওয়ালাইকুম আসসালাম, চিনতে পেরেছো আমায়? নুভার কপালের ভাঁজ মিলিয়ে যায়। ঠোঁটের করে মুচকি হাসি ফুটে ওঠে। রুথ এবার অবাকে চরম পর্যায়ে চলে যায়। নুভা হাসছে, তা আবার কারো কল পেয়ে। এই ব্যক্তি? পরিচয় কি? সম্পর্কই বা কি নুভার সাথে? নুভা হেলান দিয়ে বসলো। অপর প্রান্তে ননস্টপ বকবকের জবাবে হু হাত দিয়ে চালিয়ে দিল। ততক্ষণে গাড়ি এয়ারপোর্টে এসে থেমেছে। নুভা গ্লাভস মাস্ক পরে চোখ মুখ ঢেকে বেরিয়ে যায় গাড়ি থেকে। এখনও ফোন কানে। রুথ সন্ধিয়ার নজরে চেয়ে আছে ওর পানে। চেকিংয়ের আগ মুহূর্ত কথা শেষে কল কাটে নুভা। যাবি রুথ? চমকে থাকায় রুথ। হাত ফসকে পাসপোর্ট পড়ে গেল জমিনে। নুভা ওষ্ঠ বাঁকিয়ে হাসল শুধু। ওর উজ্জ্বল নীলাভ অক্ষি যুগল দেখে যা বোঝার বুঝে নিল রুথ। হাত পা ছড়িয়ে ফ্লোরে শুয়ে আছে তিমার। উদ্দেশ্য, ভাইকে একা বাইরে যেতে দেবে না, গেলে তাকেও নিয়ে যেতে হবে। তিমারের পাগলামো দেখে ফোঁস করে শ্বাস ছাড়ে রিয়ান। বলল, তিমার, তুই উঠবি নাকি আমি ছোটামাকে ডাকবো? সে এলে কিন্তু ট্রেনে করে নিয়ে যাবে। তাহলে আমায় সাথে নিয়ে যা। তোর সহ্য যায়নি এখনো? এই অবস্থায় বাড়ি থেকে বেরোলে ছোট আব্বু বকবে। যে যাই করুক, আমি উঠবো না। কি হচ্ছে এখানে? ধীরে পা ফেলে এগিয়ে এলেন পায়েল। তিমার দাদিকে দেখে চট করে ফ্লোর ছেড়ে উঠে আহ্লাদি স্বরে বলল, দেখো দাদি, রিজান আমায় নিয়ে যাবে না বলছে, আমিও যাব। কোথায় যাবা? পায়েল জিজ্ঞাসা করতে পেছন থেকে ভেসে এলো এক গুরুগম্ভীর কণ্ঠস্বর। কোথাও যাওয়া লাগবে না তোমাদের, আমি ফিরে এসেছি। হুড়মুড়িয়ে দৌড়ে যায় রিয়ান তিমার। লোকটা খানিকটা ঝুঁকে বলিষ্ঠ বাহু ছড়িয়ে দিতেই লাফিয়ে কোলে ওঠে দুভাই। পায়েল আলতো হাসেন, শাড়ির আঁচল টেনে বলেন, সাত সকাল ওদের রেখে কই গিয়েছিলি আদ্র? জানিস না তোকে চোখে হারায় ওরা? শটান ভঙ্গিতে দাঁড়ায় আর্দ্র। চওড়া কাঁধে বসিয়ে রেখেছে রিজান আর তিমারকে। রিজান বলল, দাদি, মেজো আব্বু কাল বাড়ি ছিল না তো? দাদি, মেজো আব্বু মাত্র বাড়ি এসেছে। ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলে তিমার। পায়েল চমকান, চোখ দুটো বড় বড় করে বলেন, কি? সারা রাত তুই কই ছিলি আদ্র? আর্দ্র কিছু না বলে ভাতিজাদের কাঁধে নিয়ে হেঁটে গিয়ে বসলো সোফায়।
পায়েল জবাবের আশায় কিছুক্ষণ চেয়ে থেকে যেই প্রশ্ন করতে যাবেন, ফের পেছন থেকে আরেক কণ্ঠ শোনা গেল, তবে এবার গম্ভীর নয়, বরং হাস্যরস। হাইপার হওয়ার প্রয়োজন নেই চাচি। সন্ধ্যা অবধি শেখ ভবনে ছিলাম, তারপর আর্দ্রকে সাথে নিয়ে বেরিয়েছি। একটা কাজ ছিল তো। ছেলে তো জবানে তালা দিয়েছে মানসিব, তুই না হয় বল কি এমন কাজ ছিল যে অত রাতে বেরুতে হলো, আমিও শুনি। পায়েলকে পাশ কাটিয়ে আর্দের পাশে গিয়ে বসলো মানসিব। হুডির টুপিটা আরেকটুখানি টেনে নিয়ে বলল, কি আবার কাজ? ইসলামের ইচ্ছে শেখ ভবন রাঙিয়ে দেওয়া হোক বিয়ের আয়োজনে। একমাত্র বেআই সাহেবের বিয়ে বলে কথা। আবার বেআই সাহেব নিজে আবদার করেছে, আমরা কি ফেলতে পারি বলো? আজ হলুদের অনুষ্ঠান, সেটা টুকটাক কিছু কাজ ছিল, তাই করতে গিয়েছিলাম আর কি। পায়েল বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালেন মৃদু, তারপর পা ফেলে চলে গেলেন কিচেনে ছেলে দুটোর জন্য শরবত করার উদ্দেশ্যে। পায়েল যেতে হাঁপ ছেড়ে বাজে মানসিব। চুপি চুপি আর্তের কাঁধ হতে নেমে এসে হুডির টুপি মানসিবের মাথা থেকে সরিয়ে দেয় তিমার। অমনি দেখা মেলে পায়ে গালের কিনার ঘেঁষে কেটে যাওয়া অংশটুকু, রক্ত জমাট বেঁধে আছে। দ্রুত টুপি পরে নেয় মানসিব। তিমারকে জোর করে কোলে চেপে ধরে বলে, মাফ করে দে বাপ, কিন্তু টুপি সরাস না মাথা থেকে, কেউ দেখলে তুলকালাম বেঁধে যাবে। তিমার ছটফট করতে লাগলো ছাড়া পাওয়ার জন্য। মানসিব এটা সেটা বলে ছেলেটাকে শান্ত করার ধান্দায় ব্যাকুল। রিজান আর্দের ডান কাঁধ থেকে নেমে কোলে বসে বলল, তোমরা ফাইট করতে গিয়েছিলে? ফাইট মাই ফুড। শুধু শুধু আমাকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু হাতের কাছে একটাকও পাইনি। সবগুলোকে তোর মেজো আব্বু মেরে তক্তা বানিয়েছে, আর ফ্রিতে আমার গাল কেটে গেল। কথা বলার তালে তাকায় হাত আলগা হয়ে এলো মানসিবের। এই সুযোগে ওর হাতে কামড় বসিয়ে দিল তিমার। ছিটকে দাঁড়িয়ে পড়ল মানসিব। ছাড়া পেয়ে ভো দৌড়ে আর্দের পেছনে গিয়ে লুকায় তিমার। মানসিব হাতে ফু দিয়ে বলল, শ্রে কামড়ে দাঁত বসিয়ে দিয়েছে। তুই আসিস আমার কাছে, আরও দেবো না চকলেট, চিলকাও দেবো না, বাঘা একটা। পায়েল শরবত হাতে ফিরে আসায় আর চুপ হয়ে যায় মানসিব। শরবত বাড়িয়ে দিতেই জোরপূর্বক এসে গ্লাস হাতে নেয়। আর্ধেকটা টি টেবিলে রাখেন পায়েল। বুট জুতার ঠক ঠক শব্দে চোখ তুলে তাকায় সকলে। আসান শার্টের হাতা গুটিয়ে বলে, তিমার আম্মু ডাকছে, যাও। কিন্তু আম্মু তো এখানে। পায়েলের দিকে তর্জনী তাক করলো তিমার। ফিক করে হেসে উঠল রিজান মানসিব। আসান নাক মুখ কুচকে বলল, আমার আম্মু না, তোমার আম্মু ডাকছে। কথা শেষ হতেই করিডোর ঘেঁষে দাঁড়ায় তিজা। গলা খানিকটা উঁচিয়ে বলে, তুমি কি বিয়ে বাড়িতে যাবে তিমার, নাকি এখানেই থাকার প্ল্যান করছো? কামিং। দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায় তিমার। আসান সোফায় বসতে বসতে বলল, তোমরা কি এই হুলিয়ায় যাবে হলুদে? মানসিব এক নজর নিজের দিকে বুলিয়ে দাঁত বের করে হেসে বলল, আমি ড্রেস আপ চেঞ্জ করবো, ইট উইল টেক 2 মিনিটস, বাট আরদের আরও সময় লাগবে। চোখ ফিরিয়ে আর্তের দিকে তাকায় সবাই। ও রক্ষী যুগল ব্যস্ত ফোন কল করতে। পায়েল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুলদাড়ি রাখবি ভালো, তাই বলে মেয়েদের মতো এত বড় বড়? মেয়েদের দাঁড়িয়ে আছে দাদি? রিজান জিজ্ঞাসা করে। মানসিব আসান ঠোঁট চেপে হাসল। পায়েল অপ্রস্তুত ভঙ্গিতে বার কয়েক চোখের পলক ফেলে বললেন, সেটা কথার কথা দাদু। আদ্র, তুই কি বাউলদের দলে যোগ দিবি? মাথা তোলে আর্দ্র। এতক্ষণে তার দেখা পাওয়া গেল। কালো চোখের মণি দুটো স্থির, কাঁধ অবধি ছড়িয়ে আছে অযত্নে বেড়ে ওঠা চুলদাড়ি। বিরাটাকার বলিষ্ঠ দেহে একটা কালো টি শার্ট আর জিন্স। মুখে বিন্দু পরিমাণ স্বাভাবিকতা নেই। অদ্ভুত রকম ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। আর্দ্র ফোনটা পকেটে পুরে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা আমার মধ্যে? সমস্যা তোর মধ্যে নেই, সমস্যা তোর চুল দাড়িতে। এককালে স্টাইলিশ হ্যান্ডসাম ছেলেটা এখন খ্যাত বাউল সেজে থাকে। বলে নিজের খালি গ্লাসটা রেখে টি টেবিলে আর্দের জন্য রাখা গ্লাসটা তুলে ঢক ঢক করে গিলে শরবত শেষ করে মানসিব। আসান ঘাড় কাত করে বলে, এখন একটা দোতারা হাতে বেরিয়ে পড়লেই মেলায় মেলায় যাত্রা করতে পারবে ভাই। বসা থেকে উঠে দাঁড়ান পায়েল। নিজের কক্ষের দিকে পা চালিয়ে বলেন, যে এইভাবেই পারিস ওর চুলদাড়ি ঠিক কর। অনুষ্ঠানে এভাবে গেলে নির্ঘাত ভয়ে পালাবে মেহমান, মিলিয়ে নিস। পিট পিট চোখ করে তাকায় মানসিব আর আসান। রিজান আর্দের দাড়িতে হাতে বুলিয়ে বলেন, মেজো আব্বু, তোমার এই টার্জেন লোককে বাই বাই ভুলে দাও। আর্দেও শূন্যে চেয়ে রইল। ওষ্ঠ বাঁকিয়ে তার ছেলের হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল,
যেখানে আমার ভিতরটা ভস্ম হওয়া পোড়া কয়লা, সেখানে বাহ্যিক সৌন্দর্য বিলাসিতা মাত্র। হই হুল্লোড় আনন্দময় পরিবেশে উত্তাপ রিসর্ট জুড়ে হরেক রকমের কাঁচা ফুল এবং রং বেরঙের কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে চারপাশ। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, ইমরুল শেখ আয়োজনের কমতি রাখেনি, তবে বাড়িতেও অনুষ্ঠানের ঝামেলা করেনি। রিসর্টে হলুদের অনুষ্ঠান সেরে আজ রাতটা এখানে কাটাবে সবাই। একেবারে বউ ভাত শেষে যে যার বাড়ি ফিরবে। ইতিমধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া পড়শি সকলে এসে পড়েছে হলুদের অনুষ্ঠান উপলক্ষে। শুভ্র পাঞ্জাবি পায়জামা গায়ে স্টেজে বসে আছে ইসমাম। মুখে তার হাসি থাকলেও নজর অস্থির, কাউকে খুঁজছে বোধহয়। ও হ্যালো, কাকে খুঁজছো? চমকে তাকায় ইসমাম। রিজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আশার। তাকে দেখে মেকি হেসে ছেলেটা বলল, তেমন কিছু না ভাইয়া, হাঁসফাঁস লাগছে। ফার্স্ট টাইম তো, ইটস নর্মাল। পরের বার আর এমনটা লাগবে না। মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে যায় ইসমামের। রিজান বাবার কোল থেকে নেমে ততক্ষণে গিয়ে উঠেছে মামার কোলে। ইসমাম ভ্রুকুচকে বললেন, এসব কি বলছেন আপনি? বোনটার সাথে থেকে থেকে আপনার মাথাটাও গেল বুঝি? আফসোসের সহিত মাথা নাড়ালো ইসমাম। আশার শব্দ করে হাসলো। রিজানের চোখ কাঙ্ক্ষিত নারীর দিকে যেতেই চোখ চকচক করে ওঠে ওর। আমু বলে দৌড়ে যায় বসা থেকে। রুহানি রিজানকে কোলে তুলে চুমু খায় গালে। আদুরে স্বরে বলে, এসেছেন আপনি? আমি তো ভেবেছিলাম আম্মুকে ভুলে গেছেন। যাই হোক, আপনার আব্বু আর মামা কি নিয়ে হাসছিল? তোমাকে নিয়ে আম্মু, কিন্তু মামা আসেনি। চুষে গেল আশার। রুহানি ঘাড় ফিরিয়ে স্বামীর পানের চেয়ে ওষ্ঠ প্রসারিত করলো। ছেলেকে কোলে নিয়ে হাঁটা ধরলো। এতেই কলিজা শুকিয়ে গেল আশারের। রুহানির পিছু নিয়ে বলতে লাগলো, আরে ইসমাম জোকস বলেছিল, সেজন্য হাসছিলাম। তুমি রিজানের কথা কান দিও না। তাই আমাকে নিয়ে জোকস বললে প্রতিবাদ করার বদলে হাসি পাই তোমার? গটগট করে হেঁটে চলে গেল রুহানি। তাকে বোঝাতে বোঝাতেই পিছু ছুটল আশার। ওরা দৃষ্টিগোচর হতেই শব্দ করে নিঃশ্বাস ছাড়ল ইসমাম। একটুর জন্য ধরা খাওয়া থেকে বাঁচল। কনেকে নিয়ে আসলো তার কাজিন বন্ধুমহল। ইসমামের পাশে বসিয়ে দিল মেয়েটাকে। নিজেকে যথাসম্ভব সামলে রেখে নজর ঘুরিয়ে অস্থির চিত্তে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো ইসমাম। টেনশনে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। পাশ থেকে হলুদ লেহেঙ্গা পরা কাঁচা ফুলে সাজা মেয়েটা কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোমার হবু বউ এখানে, আর তুমি কিনা চোখ ঘুরিয়ে অন্য মেয়েদের দেখছো? ইসমাম আর চোখে তাকাই। একই ভঙ্গিতে ফিসফিস করে বলল, এরকম কিছুই না জাহা, আসলে। আসলে কি? ভ্রুকুচকে তাকায় জাহা। ইসমাম ঠোঁট কামড়ে হাসলো। খানিকটা ঝুঁকে বলল, সিক্রেট, বিকজ ইটস এ সারপ্রাইজ। ঘাড় কাত করে চেয়ে রইল জাহা। হঠাৎ হইচই পড়ে গেল মেয়েদের মাঝে। আন্টি সমাজ নিজেদের মাঝে কথা থামিয়ে বিস্ফোরিত নয়নে চেয়ে আছে। সকলে দৃষ্টি অনুসরণ করে ইসমামও চাইল সেদিকে। বিস্ময়ে চোখ কপালে ওঠার উপক্রম। কিঞ্চিত ফাঁক হয়ে গেল ওষ্ঠদায়। মুখে অমায়িক হাসি রেখে কথা বলছে মানসিব। নীল রঙা খাদি পাঞ্জাবি পরনে, ট্রিম কাট করা চুলগুলো সেট করা। তার পাশে ঠিক একই গেট আপে গম্ভীর মুখে হাঁটছে আর্দ্র। সামান্য বড় কালো সিল্কি চুলগুলো পেছনের দিকে করা, গালের দাড়ি শেপ অনুযায়ী কাটা। পাঞ্জাবির হাতা গোটাচ্ছে ও। আশেপাশে সবাই হাঁ করে চেয়ে আছে ওদের দিকে। সবার গিলে খাওয়া নজর উপেক্ষা করে স্টেজে উঠল ওরা। ইসমাম পলক ফেলে দুজনের পানে চেয়ে অসহায় কণ্ঠে বলল, ভাই, বিয়ে আমার, তোমরা এত সেজেগুজে আসলে কেউ তো তাকাবেই না আমার দিকে। দেখ ইসমাম, একদম মেয়েদের মতো কথা বলবে না। এমনি বহুত কাঠখড় পুড়িয়ে আর্ধের চুল দাড়ি কাটিয়েছে, এখন ব্যাড কমেন্ট করে মেহনতে পানি ঢেলো না। মানসিব চোখ মারল। ইসমাম মাথা থেকে পা অবধি আদ্রকে স্ক্যান করে। সে সাহেবী ভঙ্গিতে পায়ের ওপর পা তুলে বসে আছে সোফায়, নজর স্থির ফোনের স্ক্রিনে। ইসমাম ঠোঁট উল্টে বলল, তাই বলে এত? তোমার হবু বউ তো আছেই, শুধু সেই না হয় তোমাকে দেখবে। শব্দ করে হাসলো মানসিব। হঠাৎ ঝোড়ো হওয়া বইতে শুরু হলো। সেই সাথে বিকট আওয়াজ হার মানালো স্পিকারের গানের শব্দ। ভয়ে আতঙ্কে জর্জরিত মানুষজনে এদিক সেদিকে ছুটতে লাগলো। কিছুক্ষণ বাদে পূর্ণিমা চাঁদের আলোয় দৃশ্যমান হলো জমিন থেকে প্রায় 10 হাত উপরে ঘুরতে থাকা কালো রঙের হেলিকপ্টারটা। এদিকেই আসছে সেটা। সময় নিয়ে স্টেজের থেকে অনেকটা দূরে ল্যান্ড করলো হেলিকপ্টার। বিস্ফোরিত নয়নে সবাই তাকিয়ে আছে সেটার দিকে। একটা প্রশ্ন, কে এলো এই ঝড় নিয়ে?
আচমকা হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে এলো 30-40 জন কালো পোশাকধারী বিদেশি লোক। বক্ষের বাঁ পাশে চকচক হচ্ছে তাদের বিদেশি নামের নেমপ্লেটগুলো। এই রাতের বেলাও চোখে কালো চশমা সবার। ওদের মাঝে একজন এগিয়ে এসে দাঁড়ায় দরজার ঠিক পাশে, হাত বাড়িয়ে দেয় সে। ওই হাত ধরে ধীর পায়ে বেরিয়ে অত্যাধিক সুন্দরী এক রমণী, পরনে গোল্ডেন কালারের লেহেঙ্গা, সাথে ম্যাচিং ঝলমলে পাথরের অর্নামেন্টস, পায়ে গোল্ডেন হাই হিল। দীঘল কালো চুলগুলো কোমর ছড়িয়ে গেছে। রক্তি মুষ্ট প্রসারিত করে হেলিকপ্টার থেকে নেমে পড়ল রমণী। জলজলে নীলাভ অক্ষি যুগল ঘুরিয়ে ইশারা করতেই গার্ডরা ছড়িয়ে পড়ল পুরো রিসর্টে। সম্মোহনী ভঙ্গিতে কদম ফেলে আসতে লাগলো রমণী। তার সাথে এগিয়ে এলো আরও 5 গার্ড। আধার ছেড়ে আলোর মাঝে পা রাখতেই উপস্থিত সকলে আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল। রমণী মনোমুগ্ধকর হাসি বজায় রেখে ঠিক স্টেজের সামনে এসে দাঁড়ায়। যাহা ড্যাব ড্যাব করে চেয়ে আছে রমণীর পানে। ইসমামের মুখ জুড়ে উচ্ছ্বসিত ভাব লক্ষণ। মানসিব অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে। আসন ছেড়ে উঠে গেছে বহু আগেই। শুধুমাত্র স্বাভাবিক আছে আর্দ্র। তার পূর্ণ দৃষ্টি স্থির রমণীর ওপর। যদি এই মুহূর্তে আর্দ্রের ভেতরের অবস্থা দেখার সুযোগ হতো, তাহলে একটু আগে হওয়া ঝড়ের কথা সকলে ভুলে যেত। রমণী নিঃশব্দে হাসল, নরম স্বরে বলল, নুভা ইজ ব্যাক উইথ ব্যান্ড নিউ বমশালস। গন্তব্য ছিল অনির্দিষ্ট, কিন্তু ইচ্ছে ছিল প্রবল। এয়ারপোর্টে বসেছিলাম শূন্য মস্তিষ্কে। কি করব, কোথায় যাচ্ছি, কি হতে চলেছে কিছুই বুঝতে পারছিলাম না। তখন হাজির হয় প্রফেসর বারিশ। ওরা খুঁটিয়ে আমাকে জিজ্ঞেস করা লাগেনি কিছু, নিজে থেকেই সব বুঝে রুথ সহ আমাকে লন্ডন নিয়ে গেলেন ওনাদের বাসায়। আমি কেন যেন মানা করতে পারিনি ওনাকে। সেখানে এক রাত কাটাতেই পরদিন সকালে দেখা মেলে বিদিশা আপুর। সে একজন কার্ডিওলজিস্ট, প্যারিসের একটা হসপিটালে চাকরি করেন। ওনার কাছে প্যারিস সম্পর্কে আরও জানলাম। একদিন ভুলবশত আপু আমার নোটবুকে খুলে দেখেন, সেখানে আমার আর্ট করার ডিজাইন দেখে আপু ফটাফট আমার কাছে প্রস্তাব রাখে প্যারিস যাওয়ার। আমারও সেই বাড়িতে দিনের পর দিন থাকতে বিবেকে বাঁধছিল। অবশ্য বাহার আঙ্কেল আর সাহারা আন্টি নিজের মেয়ের চেয়ে কম খেয়াল রাখেননি আমার। তবুও সিদ্ধান্ত নিলাম প্যারিস যাব। আমি, রুথ, বিদিশা আপু, প্রফেসর বারিশ গেলাম প্যারিস। সেখানে এক ইউনিভার্সিটি আমার ট্যালেন্ট দেখে স্কলারশিপ দেয়, একটা ফ্ল্যাট কিনে নেয়। সেখানে আমার সেভিংসের 3 ভাগের 2 ভাগ ফুটুস। যাই হোক, টাকা 3 বছর ব্যয় করে গ্রাজুয়েট হলাম। নিজের ডিজাইনগুলো বিভিন্ন ব্র্যান্ডে সাবমিট করার পরেও কেউ আমাকে হায়ার করে না। আসলে করতে সবাই চেয়েছিল, আমি ঘাটতারামি করে ইন্টারভিউ দিতে যাইনি। তবে হ্যাঁ, এতে আমারই লাভ হচ্ছিল। বাড়ি এসে গ্রাফিক্স ডিজাইন করতাম, ভালোই ইনকাম হচ্ছিল। কিন্তু আমার আলসেমি সেখানেও হানা দেয়। আমার অমন ভবঘুরে স্বভাব খেয়াল করে বিদিশা আপু পদক্ষেপ নিল। এক প্রকার জোর করেই বিজনেসে লাগিয়ে দিল আমাকে। রুথ তো এক পায়ে রাজি ছিল এই সিদ্ধান্তে। আবার প্রফেসর তো আছেই। 3 জনে ঠেলে ধাক্কিয়ে ছোট একটা দোতলা ভবনে আমাকে দিয়ে বিজনেস শুরু করায়। আমার কাজ ছিল ডিজাইন করা। প্রথমে সাড়া পাইনি, আর পরেও পাইনি। এমনই এক রাতে শুনশান রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছি। মাথায় চলছিল উপায় বের করার ফাঁদ, যাতে এই বিজনেস বন্ধ করা যায়, আর যেই উপায় অবলম্বন করলে কেউ কিছু বলবে না। তখন একদল গ্যাংস্টার দলের সাথে ওরা কেন এসেছিল জানি না, কিন্তু মেরে হসপিটাল পাঠানোর পর আর ওদের খোঁজ পাইনি। সেখানে একটা মেয়েকে পেয়েছিলাম আমার সমবয়সী। ওকে নিয়ে বাড়ি গেলাম। মেয়েটা দুই দিন থেকে ছিল আমার সাথে। তৃতীয় দিন পুলিশ আর মেয়েটার বাড়ির লোকেরা এলো। সেই থেকে জানলাম মেয়েটা একজন ফেমাস অ্যাক্ট্রেস। ডেইলি লাইফে বোরিং ফিল করায় নর্মালভাবে থাকতে বাড়ি ছেড়ে এসেছে, আর মাঝ রাস্তায় ওকে গ্যাংস্টার দল তুলে নেয়। যেহেতু মেয়েটার সাথে বন্ডিং ভালো ছিল, সেই সূত্রে ওর প্রায়ই শপে যেত, আর সেটাই সর্বনাশ ঘটায়। ও আমার ডিজাইন করা জুয়েলারি পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়, তাও আবার আমাকে না জানিয়ে। একদিকে আমার প্ল্যান রেডি বিজনেস বন্ধ করার, অন্যদিকে সেই জুয়েলারি পরা ভিডিও ভাইরাল। সেখান থেকে আমার ডিজাইনের চাহিদা বেড়ে গেল। স্পন্সর আসা শুরু করে, ইনভেস্ট করতে রাজি হয় অনেক লোক। অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে মানিয়ে নিলাম।
লেগে পড়লাম বিজনেসে। সেই শুরু থেকেই আমার ডিজাইন করা জুয়েলারি ম্যাগাজিনে আসতে লাগলো। আস্তে ধীরে ফ্যাশন সচেতনীদের মধ্যে ব্র্যান্ড নামে পরিচিত পায় আমার ডিজাইন। আর আজ 4 বছর ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জুয়েলারি ব্র্যান্ড আর্থ